আজকের ক্লাস একদম ছোট, একটা জিনিস কনফিউশন আছে ওইটা বুঝাই দিব। ওইটা আজকে কোশ্চেনও দিছিলাম আমি, তো যারা ক্লাস করতেছে ওদের একটু বেনিফিট হবে আর কি আগে থেকেই, বা পরীক্ষা দিস না এখনও কিন্তু ক্লাস করে পরীক্ষা দিবি। আচ্ছা, আমরা আসি হচ্ছে অবাধ শোষণে। অবাধ শোষণ বলতে কি বুঝাইছাম? যে শোষণে অক্সিজেনের প্রয়োজন পড়ে না, তাহলে যে শোষণে অক্সিজেনের প্রয়োজন হয় না বা অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয় তাকে অবাধ শোষণ বলে। তাহলে অবাধ শোষণের বিক্রিয়াটা শিখতে হবে আমাদের, অথবা আমাদের বই অন্যভাবে লিখছে যে, তাহলে আমি আরেকটা সংজ্ঞা লিখি, সেটা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণকেও মাঝে মাঝে না, আমাদের বই এটাই লিখছে, বাট হায়ার লেভেলগুলোতে আমাদের সংজ্ঞাটা হচ্ছে এটা যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না বা অক্সিজেনের অনুপস্থিতি সম্পন্ন হয় তাকে অবাধ শোষণ বলে। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ কেউ আমরা চাইলে অবাধ শোষণ বলতে পারি। আর বিক্রিয়াটা কিভাবে দেখব? বিক্রিয়াটা দেখব হচ্ছে যে এখনো গ্লুকোজ, এখানে কোনো অক্সিজেন লাগতেছে না, তাই আমি +6O2 দিলাম না, আমি এখানে কোনো অক্সিজেন যুক্ত করে নেই, সাথে দিলাম এনজাইম। এরপরে উৎপন্ন হবে হচ্ছে যে এই সংকেত বিশিষ্ট একটা যৌগ, কি সেটা পরে নাম আসবো, সাথে আসবে 2টা কার্বন ডাইঅক্সাইড এবং 2টা ATP। এখন বলতে পারো ভাইয়া, আমরা যে পড়ছিলাম সবাধ শোষণ, ওইখানে তো 6টা কার্বন ডাইঅক্সাইড পাইছিলাম, তাহলে এখানে কেন 2টা কার্বন ডাইঅক্সাইড বললেন? দেখ, 2 × 4, এই যোগে 4টা কার্বন থেকে গেছে, তাহলে বাকি রইল আর কয়টা কার্বন? যেহেতু আর 2টা কার্বন বাকি আছে, এই জন্য এটা হচ্ছে 2 কার্বন ডাইঅক্সাইড। আর আমাদের সবাধ শোষণে ছিল 38টা ATP। আজকেও আমাকে একজনে জিজ্ঞেস করছিল, দয়া করে কেউ 36 ATP দাগাবি না, এটা হায়ার লেভেলের পড়াশোনা, তোদের বইয়ের জন্য এখন আনসার 38 ATP, 38 সবাধ শোষণে। আর অবাধ শোষণে কত? 2 ATP। এটা তোদের বইয়ে সরাসরি 2 ATP না দিয়ে দিছে হচ্ছে যে কিলোজুল পার মোল। ওটা তোরা বই থেকে দেখে আনসারটা মুখস্থ করে নিবি। আমার তো এগুলো বেসিক না, এগুলো মুখস্থ পড়া, যে কত শক্তি, বাট এটা হচ্ছে বেসিক পড়া, যে 2টা ATP উৎপন্ন হচ্ছে, কেমনে উৎপন্ন হয় সেটা দেখাবো। তাহলে এখন যদি প্রশ্ন করি, আনসার দিতে পারবি তো যে কেন 2টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে? কারণ আমাদের যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণের কারণে একটা নতুন যৌগ তৈরি হয়েছে, ওইটাতে 2 কার্বন বিশিষ্ট, এবং সেটা 2 অণু হওয়াতে 4টা কার্বন এখানে থেকে গেছে এবং 2টা কার্বন মিলে 2টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এখন তাহলে এটা কি? এটা তো নাম দিতে হবে। এটার নাম হচ্ছে যে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড। অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোদের বলি নাই, সেটা হচ্ছে যে এই যে পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড কিরে, আরেকটা জিনিস ছিল হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেতটা। পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COCOOH। এগুলো কি জিনিস? এটা জৈব রসায়নের পড়া, যখন তোরা কেমিস্ট্রি পড়বি তখন আসলে, এখন তো আমি বুঝাইতে পারবো না, তোকে যদি বুঝাইতে যাই এটা আমার জন্য আবার জৈব রসায়ন পড়াইতে হবে। এটা একটা মিথাইল গ্রুপ, এটা একটা কিটোন গ্রুপ, এটা একটা অ্যাসিড গ্রুপ। এই পুরা জিনিসটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিড। পরীক্ষায় এটা MCQতে আসে, CQতে আসে, তারপর এটাও MCQতে আসে, CQতে আসে। যে পাইরুভিক অ্যাসিডের সংকেত লিখো, তাহলে পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COCOOH। টেনশন করিস না, যখন জৈব রসায়ন পড়বি তখন এটা এমনি মুখস্থ বলতে পারবি। আর ইথাইল অ্যালকোহলের সংকেতে যখন জৈব রসায়ন পড়বি তখন এমনি মুখস্থ বলতে পারবি, কিন্তু আপাতত এটা মুখস্থ রাখতে হবে। সেটা কি? আর অনেকে হয়তো জানোস, এটা C2H5OH। আমি লিখলে CH3 বন্ধন CH2OH, তাহলে কয়টা হইল? কার্বন 2টা, হাইড্রোজেন 5টা, OH 1টা। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এটাকে বলা হয় কি? ইথাইল অ্যালকোহল। নামটা মুখস্থ রাখ, বুঝতে দেস না, বাইরের জিনিস, জৈব রসায়ন পড়লে বুঝে যাবে। অথবা এটা ল্যাকটিক অ্যাসিডও হইতে পারে, বাট ল্যাকটিক অ্যাসিড নিয়ে আমাদের বইয়ে তো তুল কালাম করে নাই, এটা হয় মূলত অন্য জায়গায়। ল্যাকটিক অ্যাসিড আমাদের হায়ার লেভেল, আমরা যে HSC-তে পড়াশোনা করি না, HSC-তে অবাধ শোষণ নিয়ে এত গুরুত্ব দেয় না। নোট করতে হবে না পারি, আমি নোট দিয়ে দিব। তো এখন ক্লাস হচ্ছে, মনোযোগ দিয়ে নোটটা দেখ। আমি যখন ক্লাস শেষে নোট দিয়ে দিব তখন বসে লিখে ফেলবি, এখন মনোযোগ ক্লাসে দে। নোট করতে গিয়ে আর ক্লাসে মনোযোগ দেওয়া হবে না।
ঠিক আছে, আমি কি কি বলতেছি এগুলো কিন্তু শুনতে হবে, আমি পরীক্ষা এগুলো দিই। এটার নাম কি বললাম, ইথাইল অ্যালকোহল, অথবা কি উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড। এখন আমাদের বইয়ে এটা সংকেত দেয়া, এটাকে বলা হয়েছে ইথাইল অ্যালকোহল, কিন্তু ল্যাকটিক অ্যাসিডের সংকেত মনে হয় আমাদের বইয়ে দেয় নাই, তাই আমি ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা লিখে দিচ্ছি, নোটে থাকবে, সবাই নোট থেকে তুলে নিবি। ল্যাকটিক, এটা বইয়ে নাই আশা করি, তাও লিখে দিচ্ছি, CH3CHOH COOH। এগুলো জৈব রসায়নের পড়া, বারবার একটা কথা বলতেছি যাতে তোরা ভয় না পাস এগুলো দেখে, যে বা এগুলো তো মুখস্থ করতে পারতেছি না, মুখস্থ আমি পরীক্ষায় দিব না এগুলো যদি বোর্ড কোশ্চেন আসে তাহলে দেখতে পারিস, কিন্তু এগুলো পরীক্ষা আমার প্রশ্ন আমি দিব না, কারণ এগুলো যারা জৈব রসায়ন পড়বে ওরা এমনিই পারবে। তাহলে গেল কি পাইলাম, ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড। ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে এটা, আর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এটা। আরেকটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা না তো এটা জটিলে যায় না, আমি বলে রাখি, যদি আমার গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় 2 অণু, তাহলে দেখ এটা তো 3 কার্বন, আর 2 অণু হলে 6 কার্বন, তাহলে কোনো কার্বন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হচ্ছে না। কেন? কারণ ল্যাকটিক অ্যাসিডে 3 কার্বন, এবং এটা যদি 2 অণু হয় তাহলে 3 × 2 = 6, 6 তো ল্যাকটিক অ্যাসিডে গেল, কোনো কার্বন তো বাকি নেই, যেহেতু কোনো কার্বন নেই তাহলে কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। ঠিক আছে, এখন আমরা যাই হচ্ছে ধাপে। সবাত শোষণে ছিল 4টা ধাপ, আমরা কালকেই পড়ছিলাম যে সবাত শোষণের 1 নম্বর ধাপে কোনো অক্সিজেন প্রয়োজন হয় না, তাহলে যেহেতু অক্সিজেন প্রয়োজন হয় না সেজন্য গ্লাইকোলাইসিসটা সবাত এবং অবাত উভয় বিক্রিয়ারই বা উভয় প্রক্রিয়ারই 1 নম্বর ধাপ। এবং আমাদের মুখস্থ রাখতে হবে অবাত শোষণের 2টা ধাপ, ধাপ 1, ধাপ 2। ধাপ 1 কি, গ্লাইকোলাইসিস, যেটা আমরা কালকেই পড়ে ফেলছি, সেটা কি, এক অণু গ্লুকোজ থেকে আমরা পাইরুভিক অ্যাসিড পাবো 2 অণু, কারণ একটা পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, সাথে পাবো 2টা ATP 2টা NADH2। তাহলে এখন কেউ আবার প্রশ্ন করে বসিস না যে ভাইয়া 4 ATP দেখছিলাম তো বইয়ে, 4 ATP ছিল হচ্ছে যে উৎপন্ন হয়েছে, কিন্তু নিট কত, নিট বলতে বুঝেছিলাম যে সর্বশেষে কি আমরা কত পাইলাম। আমরা জানি এদিক থেকে এদিকে যাওয়ার সময় 2টা ATP খরচ করতে হয় আর 4টা ATP তৈরি হয়, তাহলে ইন টোটাল কত, ইন টোটাল কিন্তু 2, এই জন্য হচ্ছে 2 ATP আর 2 NADH2 তো আমরা জানি। এখন কালকে আমি একটা পড়াইছিলাম যে অ্যাসিটাইল-কোএসিসটি, ওইখানে আমি আর একটা ভিন্ন নাম লিখছিলাম, এই নামটা কিন্তু তোদের বইয়ে নাই, কিন্তু আমি লিখে দিয়েছিলাম। কেন? না না না, সাইট্রিক অ্যাসিড চক্রতে ক্যাপস সাইকেল বলছি, যে পাইরুভিক অ্যাসিডের অ্যাসিটাইল-কোএসিসটির আরেকটা ভিন্ন নাম লিখছি, ওইটা লিখছিলাম পাইরুভিক অ্যাসিডের জারণ বা অক্সিডেশন লিখছিলাম। তাহলে এখানে দেখ কি হইল, পাইরুভিক অ্যাসিডের বিজারণ, ওইখানে হয়েছিল পাইরুভিক অ্যাসিডের জারণ, আর এখানে হবে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। ঠিক আছে, তাহলে আমি যদি বলি পাইরুভিক অ্যাসিডের জারণ কই ঘটে, আনসার দিতে হবে হচ্ছে যে সবাত শোষণে। যদি জিজ্ঞেস করি পাইরুভিক অ্যাসিডের বিজারণ কই ঘটে, তাহলে আনসার দিবি কোথায়, এটা তো সুন্দর হচ্ছে না, আচ্ছা সুন্দর বাদ দিয়ে লাগবে না, সুন্দর এত। পাইরুভিক অ্যাসিডের জারণ হবে হচ্ছে যে সবাত শোষণে, পাইরুভিক অ্যাসিডের বিজারণ হবে হচ্ছে অবাত শোষণে। হ্যাঁ ঠিক আছে, এখন আসি হচ্ছে এখানে কি হয়। আচ্ছা আমি বললাম যে এখানে শুধুমাত্র 2টা ATP উৎপন্ন হয়েছে, তাহলে ভাইয়া তুই আমাকে প্রশ্ন করবি যখন, ভাইয়া 2টা ATP তো বুঝলাম আমি এখানে পাইলাম, কিন্তু এই যে 2টা NADH2 উৎপন্ন হইলো, এটাকে থেকে তো আমি 6টা ATP পাওয়ার কথা, তাহলে এটা কই গেল আসলে, কারণ আমরা জানি একটা NADH2 থেকে 3টা ATP পাই। এখন প্রশ্ন হলো যে ভাই এটা কই গেল, কারণ আর ধাপ তো নাই, এটা তো শেষ ধাপ, তো শেষ ধাপে তো কিছু না কিছু হয়ে যায়, যার কারণে এটা কি হয়ে গেল, এটা ইউজ হয়ে গেছে। আসলে এই ধাপে কি হয়, আমার গ্লাইকোলাইসিসে 2টা NADH2 উৎপন্ন হয়েছিল, এই 2টা NADH2 ইউজড হয়ে যায়, কি হয়ে যায়, ইউজড হয়ে যাবে। কেন? এই একটা পাইরুভিক অ্যাসিড থেকে যখন আমি ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করব, তখন হচ্ছে যে পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটবে, এবং এই NADH2টা NAD+, এটা প্লাস হবে না, এটা NAD হবে, এটা প্লাস হবে না,
এটা NAD তে পরিণত হবে। এখন কি আবার তোরা পড়বি এখন ঝামেলায় ভাই NAD NADH2 কিছুই বুঝতেছি না। আচ্ছা আগে বুঝাই, আগে আমি এটা বলে ফেলি যে পাইরুভিক অ্যাসিডের বিজারণ কি, পাইরুভিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হবে কিসের সাহায্যে, এই NADH2টা NAD তে পরিণত হওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? NADটা NAD তে পরিণত হওয়ার মাধ্যমে। এখন আসি মূল যে জিনিসটা, সেটা হচ্ছে কনফিউশন ক্লিয়ার করতে হবে আমাদের। NADH2 কি, NAD কি, NADP কি, NADPH2 কি, চারটা কথা বলে ফেলছি আমি। তাহলে আমি আসি প্রথমে NADH2টা কি। দেখ NADH2টা হলো বিজারিত NAD। এখন আবার জিজ্ঞেস করবে ভাই বিজারিত NAD এটি বুঝতেছি না, আপনি আরো সহজ করে বুঝেন। সহজ করে হচ্ছে ধর পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে যে NAD। পৃথিবীতে একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে NAD। ঠিক আছে, এটা হচ্ছে ভিটামিন V3 এর একটা টাইপ, নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড, এরকম একটা ভিটামিন টিটামিন এগুলো পড়বে আছে মেডিকেলে এসে, এই NAD FAD। তাহলে আপাতত এতটুকু জানলে পৃথিবীতে আমার একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে NAD। ঠিক আছে, সবাই এটার সাথে একমত যে পৃথিবীতে একটা জিনিস পাইছি সেটার নাম NAD। এরপর আসি এখন যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করি সেই বিক্রিয়ার নাম কি বলি? ভাইয়া, হ্যাঁ বলো। এটার ফুল ফর্ম কি? এটা নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। ভাই একটু নিচে লিখে দেন। আচ্ছা আমি এটা এখানে লিখে দিব না, আমি তাহলে হচ্ছে যে এটা আমি এখানে লিখে দিই না দিয়ে সুন্দর করে নোটে লিখে দিব। ঠিক আছে, সুন্দর করে নোটে লিখে দিব আমি NAD FAD ATP GTP যা যা আছে অধ্যায়ের শর্ট ফর্ম এগুলো সব একসাথে লিখে দিব। ঠিক আছে, আপাতত আমরা ক্লাসে যাই, যা না সময় নষ্ট হয়ে যাবে। তুমি যেহেতু কথাটা বলছো আমি লিখে দিব, আমার চিন্তা ছিল কিন্তু ভুলে গেছিলাম যেগুলো লিখতে। তাহলে NAD হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি বারবার আমরা প্রথম ক্লাসে কিন্তু বুঝাই ফেলছি নিউক্লিওটাইড কি, নিউক্লিওটাইড কি। তাহলে আমরা এখন আমার সাথে একটু কথা বলছি, ইলেকট্রন গ্রহণ করলে কোন বিক্রিয়া? ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। এবার পড়বি ছারণ মানে জারণ, এই শব্দটা বারবার পড়বি, ছারণ মানে জারণ, ছারণ মানে জারণ, ছারণ মানে জারণ। তাহলে যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করি সেটাকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবো সেটার নাম বলবো বিজারণ বিক্রিয়া। তো এখন কোনো কারণে যদি NADটা ইলেকট্রন গ্রহণ করে তখন আমি বলবো হচ্ছে NADটা বিজারিত হয়েছে। NADটা কি হয়েছে? বিজারিত হয়েছে। তাহলে দেখ আমি NADর সাথে দুইটা হাইড্রোজেন আর দুইটা ইলেকট্রন যুক্ত করলাম এবং NADH2 উৎপন্ন করলাম, এই জন্য NADH2কে বলা হয় বিজারিত NAD। NAD কে আমরা বিজারণ করলে কি উৎপন্ন হয়েছে? NADH2। তাহলে যদি সহজ বাংলায় বলি NADH2 কি, NADH2টা হয়েছে যে NAD এর বিজারিত একটা রূপ। ক্লিয়ার একদম? এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো ইলেকট্রনগুলো কোত্থেকে আসছে? আমি বারবার বলছি সেটা হচ্ছে ফটোলাইসিসের মাধ্যমে আমরা পানি ভাঙলে এই ইলেকট্রনগুলো পাইছি। তাহলে আবার বলি NAD নামক একটা জিনিস পৃথিবীতে আছে, এটার সাথে যখন আমরা দুইটা হাইড্রোজেন এবং দুইটা ইলেকট্রন যোগ করি তখন এই NADH2 উৎপন্ন হয় এবং এটাকে বলা হয় বিজারিত NAD। কেন? NADর বিজারণের মাধ্যমে সে সৃষ্টি হয়েছে। সেকেন্ড কোশ্চেন, যে ইলেকট্রনগুলো কোত্থেকে আসে? ইলেকট্রনগুলো আসে হচ্ছে যে আমরা যদি পানিকে ভাঙি তাহলে ইলেকট্রনগুলো আসে, আর পানিকে ভাঙি সেটার নাম বলছিলাম ফটোলাইসিস। তাহলে এই বিক্রিয়ায় যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তাই NAD এর বিজারণ ঘটছে। তাহলে আমি বলছিলাম কি, যে ইলেকট্রন গ্রহণ করে যে বিক্রিয়া সেই বিক্রিয়াকে বলা বিজারণ, কারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে। তাহলে NADH2 থেকে যদি আমি NAD তে ফিরে যেতে চাই তাহলে কি করতে হবে? যেটা গ্রহণ করছি সেটা ছেড়ে দিতে হবে না? তাহলে লিখছে জারণ করতে হবে। এই যে উত্তর হচ্ছে কি জারণ করতে হবে। গুড, আমার মনে হচ্ছে এখন বুঝছস। তাহলে আমরা কি বলতে পারি না, NADH2 জারিত হয়ে কি তৈরি হবে? NADH2 জারিত হয়ে হচ্ছে যে NAD উৎপন্ন হবে প্লাস দুইটা হাইড্রোজেন এবং দুইটা ইলেকট্রন। তাহলে NADH2 কে আমি আবার লিখলাম NADH2 কি একটা বিজারিত NAD। এই জিনিসটা কয় জায়গায় ঘটে? এই জিনিসটা কিন্তু দুই জায়গায় ঘটে, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণে। তাহলে পাইরুভিক অ্যাসিডের বিজারণে উল্টা কাজটা হয়,
এই কাজটা উল্টাটা হয়, মানে এই যে ট্রান্সফারটা, তাহলে আমি এখানে আরও একটু স্পেসিফিকভাবে বলে দিই, সেটা হচ্ছে কি এখানে গোটা হচ্ছে যে বিজারণ আর এখানে গোটা হচ্ছে যে জারণ। কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে হচ্ছে যে বিজারণ ঘটে, আর পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে কি জারণ ঘটে। এটাই তো না 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 দুই ক্ষেত্রে সেমই, দুই ক্ষেত্রেই হচ্ছে ভাইয়া পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটে, তো এখানে বিজারণ হবে, বিজারণ ঘটে, পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটে যে, তুমি আমাকে গুলাই দিলে এখানে। আচ্ছা আমি আবার একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? আমি শব্দটা লিখে দিই, তাহলে এক্সপ্লেন করে দিই। পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটছে, এখানে পাইরুভিক অ্যাসিডের সাথে NaDH2 কোনো সম্পর্ক নাই। পাইরুভিক অ্যাসিড এক জিনিস, NaDH2 এক জিনিস। দেখ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ফিরে যাই আমরা, তাহলে আর একটু ভালো করে ক্লিয়ার বোঝাতে পারবো। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ফিরে আসলাম, হ্যাঁ এটা নোটগুলো একটু লোড। এই যে NaDH2 FADH2 যে ATP পানি উচ্চ শক্তির ইলেকট্রন আর প্রোটন সাথে লিখতে পারো সেখানে NAD। তো আমি এটাকে কি বলছিলাম, NaDH2 থেকে Na তৈরির প্রক্রিয়ার নাম কি, জারণ না বিজারণ? ইলেকট্রন ছেড়ে দিলি, এটার নাম কি জারণ নাকি বিজারণ? জারণ, জারণ। আচ্ছা তাহলে বুঝে গেল। এখন আসি হচ্ছে এই জায়গায়, কই 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 এখানে আসি। এই যে NaDH2 থেকে NAD পরিণত করছি, এটা কি জারণ না বিজারণ? এটা বিজারণ, জারণ, কারণ এই ইলেকট্রন ছেড়ে দিয়েই তো জারণ। তাহলে আমি কি কতটা ঠিক লিখছি না এই জায়গায়? এই যে এই জায়গায় কই জায়গায় কোন জায়গায়, ঠিক আছে দুই জায়গায় জারণ ঘটে। তাহলে কোন জায়গায় বিজারণ ঘটে কেউ বলতে পারবি? প্রশ্ন করলাম বিজারণ। আচ্ছা আমি তোকে ক্লু দিই, যে জায়গায় না না যে জায়গায় NaDH2টা উৎপন্ন হবে সে জায়গায় জারণ বিজারণ ঘটবে। যে জায়গায় উৎপন্ন হয় সেখানে বিজারণ। তাহলে বল কোথায় কোথায় উৎপন্ন হয়? এক, গ্লাইকোলাইসিস উৎপন্ন হয়েছে। দুই, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। আচ্ছা পাইরুভিক অ্যাসিড না লিখি, তোদের বাসায় দিতে লিখে সেটা লিখি, অ্যাসিটাইল কোএসিস্টি, তারপর হচ্ছে ক্রেবস সাইকেল। কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কিন্তু কি হয়, উল্টাটা ঘটে। NaDH2টা তার আদি ফর্মে ফিরে যায়, আর NAD থেকে NaDH2 উৎপন্ন হয় তিনটা ধাপে, সেটা কি গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল। তা আমরা জানি NAD থেকে NaDH2তে যাওয়ার সময় ইলেকট্রন গ্রহণ করি, যেখানে ইলেকট্রন গ্রহণ করি সেই বিক্রিয়ার নাম কি, বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ ঘটবে এখানে এই তিনটা জায়গায়, ক্লিয়ার? কিন্তু আর এখন তো আমি বললাম NAD এবং NADH2, তাহলে তোদের বইয়ে অন্য অন্য জায়গায় পাবি NADPH2, দুটোটাই সেম জিনিস, শুধু পার্থক্য কোন জায়গায়, যদি NAD থাকে তাহলে NADH2 উৎপন্ন হয়, যদি NADP থাকে তাহলে NADPH2 উৎপন্ন হয়। তাহলে আমি এটাকে আরেকটু হাইলাইট করে দিই, সেটা হচ্ছে একই কথা। যদি আমার বিক্রিয়ায় এটা থাকে তাহলে NADPH2 উৎপন্ন হবে, যদি আমার NAD থাকে তাহলে NADH2 উৎপন্ন হবে। আমি এখানে লিখে দিছি একই, কিন্তু বাবা হচ্ছে ভিন্ন। যখন বাবা এ তখন ছেলে এ, যখন বাবা এ তখন ছেলে এ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন ফসফেট আসে তখন মাথার উপর একটা প্লাস আসে, কারণ যখন কোনো ফসফেট থাকে না তখন মাথার উপর কোনো প্লাস থাকে না, ঠিক আছে? তাহলে আমি যদি জিজ্ঞেস করি NADH2 এর বাবাকে, তাহলে আনসার দিতে হবে NAD। যদি জিজ্ঞেস করি NADPH2 এর বাবাকে, তখন তোকে আনসার দিতে হবে NADP+। বাকি সব কিছু সেম। তো কিন্তু তোদের প্লাসটা আয়ন বলবে, NADP+, আয়নই তো। তাহলে আমি তাহলে আমাকে একটু কষ্ট করে আনসার দে, যেহেতু পড়াইলাম। এখন NAD থেকে NADPH2
করার জন্য কি কি লাগবে? অপশন 1 কিছুই লাগবে না, অপশন 2 জানি না, অপশন 3 প্রোটন 2টা ইলেকট্রন। দেখি আনসার দে। অপশন 1 কিছুই লাগবে না, আমি আনসারই জানি না। 3 নাম্বার হচ্ছে যে 2টা প্রোটন 2টা ইলেকট্রন। 3 নাম্বার। আচ্ছা এখন বল এটা কি জারণ নাকি বিজারণ? এটা হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করছে, একটারে পিটাবো এখন ধরে। ইলেকট্রন গ্রহণ করছে না, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। ঠিক আছে, একদম ক্লিয়ার, এটা একদম ক্লিয়ার। আর যদি এখন উল্টাটা করি, যদি আমি কি করি, উল্টাটা করি, উল্টা কি কাজ করি এটা বল, এখন বল তখন হবে জারণ। তাহলে এখন একটা আমাকে এক্সাম্পল দে যে এটা কোন সময় ঘটে। এটা 2 জায়গায় ঘটে, সেটার ডিপি লিখে বলছি, এই যে বারবার ডিপি লিখে ফেলি কারণ আমরা পি লিখতে লিখতে অভ্যস্ত। দেখি একটা এক্সাম্পল দে যে এনএডিপি আমি বলে দিছি এটা ঘটে হচ্ছে যে 2 জায়গায়, আর এনএডি থেকে NADH2 ঘটে 3 জায়গায়, 1 2 3 শ্বসনের মধ্যে। আবার সালো সংশ্লেষণে গেলে অন্য বিষয়, সালো সংশ্লেষণে আমি যাচ্ছি না, সালো সংশ্লেষণে গেলে আবার অন্য কিছু, এটা ফটোলাইসিসের ওখানে তৈরি হয়, কি বলে আলোক পর্যায়ে একবার ঘটে। তাহলে বল এগুলো আমাকে আসলে নোটে, এটা নোটে এখন না দিলে তোরা বুঝতে পারবিও না, পরবর্তীতে ঝামেলা করবি। তাহলে লিখে দিই আমি। তাহলে NAD থেকে NADH2 বিক্রিয়ার নাম হচ্ছে, বিক্রিয়ার নাম কি? ইলেকট্রন গ্রহণ করছে, তাইলে বিজারণ হইছে। কি গ্রহণ করছে? 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন। তারপরে উদাহরণ কয় জায়গায়? 1 গ্লাইকোলাইসিস, 2 এসিটাইল এসিস্টি, 3 ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। আর এটা হচ্ছে এগুলো সব শ্বসনে। আর যদি সালোক সংশ্লেষণে যাই, সালোক সংশ্লেষণে গেলে 1 নাম্বার হচ্ছে যে আলোক পর্যায়। একদম এগুলো এর চেয়ে ভালো আর মনে হয় না আমি আর বুঝাইতে পারবো, মানে এটা দিয়ে আর এর চেয়ে বেশি আর ভালো কিছু জানতেই হবে না এখান থেকে। ঠিক আছে, গেল। এখন আসে হচ্ছে উল্টাটা, NADH2 থেকে NAD, এখানে ঘটছে হচ্ছে কি জারণ। কি ত্যাগ করবে? 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন। উদাহরণ 1 নাম্বার ETC ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, 2 নাম্বার পাইরুভিক অ্যাসিডের বিজারণ। জারণ ঘটে না 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 আরবার বুঝাই, তাহলে গুলাই এই যে পাইরুভিক অ্যাসিডের বিজারণ হচ্ছে তো অবাধ শোষণের দাব, ওইখানে এই জিনিসটা ঘটে। আর পাইরুভিক অ্যাসিডের যখন জারণ ঘটে ওইটাকে আমরা বলছি অ্যাসিটাইলগোসিস্টি। আচ্ছা তাও তাহলে আরো একটু ক্লিয়ার, ঠিক আছে আচ্ছা সমস্যা নাই, এই যে ভুল করছো সেটা আমি লিখে দিচ্ছি, আমার মনে হয়তো তোরা বুঝে গেছস। এখন হয়তো আমার মনে হওয়া তোদের মনে তো এখানে না, এটাতে আমি লিখে দিলাম পাইরুভিক অ্যাসিডের, পাইরুভিক, এখানে অ্যাসিডের জারণ ঘটতেছে কিন্তু এর তো বিজারণ ঘটতেছে, অ্যানাডির তো বিজারণ করতেছে। তাহলে এটা গুলাবি না যে অ্যাসিড আর অ্যানাডিতে সেম কথা না, তাহলে অ্যাসিডের যে কোনো একটা ঘটতে পারে আবার অ্যানাডির অন্য একটা জিনিস ঘটতে পারে, এটাকে বলে পাইরুভিক অ্যাসিডের জারণ বা অ্যাসিটাইলগোসিস্টি। এটা তোদের বইয়ে নাই, এই জিনিসটা বইয়ে নাই, তাও এই যে জেনে রাখছস, এটাই হচ্ছে এক্সট্রা পয়েন্ট।
তাহলে গেল আমাদের এটা। আর একটা এক্সাম্পল বাকি আছে কেন, পাইরুভিক অ্যাসিডের, এটা লিখে ফেলি, পাইরুভিক অ্যাসিডের পাইরুভিক অ্যাসিডের বিজারণ। দেখি এখান থেকে কে বলতে পারে শ্বসনের সালোক সংশ্লেষণের কোন ধাপে এটা ঘটে? কোন বান্দা আসস যে এটা বলতে পারবি? বুদ্ধি থাকলে আনসার দেওয়া যায়, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা হয় না। এটাই কারণ আলোক পর্যায়ে আরে আলোক পর্যায়ে শেষ, তাহলে এই সালোক সংশ্লেষণ, তুমি সালোক সংশ্লেষণ ক্লাস, এই যে NADH2 থেকে NAD তে পরিণত হওয়া, এটা আমরা শ্বসনের দুইটা ক্ষেত্রে এক্সাম্পল পেলাম। এটা হচ্ছে তোমার সবাত শ্বসনের ক্ষেত্রে, সবাত শ্বসন, আর এটা হচ্ছে অবাত শ্বসন। কিন্তু সালোক সংশ্লেষণের কোন পর্যায়ে আমরা এই জিনিসটা পাই? আমরা জানি হচ্ছে কি আলোক অন্ধকার পর্যায়ে ATPটা NADPH যেগুলো উৎপন্ন হয়েছিল এগুলো ইউজ করে আমরা গ্লুকোজ বানাইছি। তাহলে ওই যে বললাম আমরা আলোক পর্যায়ে যে NADH2টা উৎপন্ন হয়েছিল এগুলো ইউজ করে আমরা গ্লুকোজ বানাচ্ছি। তাহলে একই কথা না, এটাকে আমরা ইউজ করতেছি মানে কি এটাকে ভেঙে ফেলতেছি। তাহলে এটা ভাঙবে কোথায়? আলোক বা অন্ধকার পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে অথবা অন্ধকার পর্যায়। তোদের বেসিকটা এখানেও ক্লিয়ার না যে সালোক সংশ্লেষণের দুইটা পর্ব আছে। সালোক সংশ্লেষণের কি আছে? আমরা একটু সালোক সংশ্লেষণের আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ, এই যে এখানে যাই, এখানে ছবিটা সুন্দর করে দেওয়া। এই যে আলোক পর্যায়ে কি হয়, আলোক পর্যায়ে হচ্ছে পানিকে ইউজ করি। আর এই দেখ এখানে সুন্দর করে দিয়ে আছে, দেখ তোদের বইয়ে ঝামেলাটা করছে, এখানে NADP লিখছে, আবার শ্বসনে গিয়ে লিখছে NAD, দুই জায়গায় লিখছে, তোদেরকে মাথা ঘুরাই দিচ্ছে। মনে রাখবে দুইটা, আমি আরও ঠিক করে দিব জিনিসটা এখন একদম, যে ADP আর NADP আলোক নির্ভর পর্যায়ে কিসে পরিণত হয়? ATP এবং NADPতে। তাহলে আমাদের এখানে কি ঘটলো? ওই যে প্রথম বিক্রিয়াটা। 2 নাম্বার কি হয়? এই NADPH আর ATPগুলো আমরা ক্যালভিন চক্রে ইউজ করে ফেলছি, করার পর আবার এগুলো এই NADP বা ATPতে পরিণত হয়েছে। তাহলে এটাতে ঘটবে হচ্ছে যে প্রথম বিক্রিয়াটা, এটাতে ঘটবে দ্বিতীয় বিক্রিয়া। তো এটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায়, এটাকে বলা হয় অন্ধকার পর্যায় অথবা ক্যালভিন চক্র। তাহলে বুঝি নাই, একটু বলো। PI হচ্ছে অজৈব ফসফেট। তুমি কি সালোক সংশ্লেষণ ক্লাসটা করো নাই? সালোক সংশ্লেষণ ক্লাসটা করে নিও, তাহলে আমি বুঝাই অজৈব ফসফেট কি জিনিস, জৈব ফসফেট কি জিনিস, ওগুলো ওই ক্লাসে বুঝাই দিছি, ঠিক আছে? একটু কষ্ট করে। আচ্ছা এটা তাহলে আমি আরেকটু, হ্যাঁ ইনঅর্গানিক বা অজৈব ফসফেট, NADP+ থেকে NADPH2 একই বিক্রিয়া। এখানে সেম দুইটা হাইড্রোজেন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে একইভাবে আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি অথবা NADPH2 থেকে NADP+, এটাতে প্লাস লিখছি, হ্যাঁ। তাহলে এই দুইটা বিক্রিয়া সেম জিনিস, একদম ক্লিয়ার। তোদের বইয়ে এটা লিখছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে, এগুলো লিখছে সালোক সংশ্লেষণে, আর এগুলো লিখছে শ্বসনে, কিন্তু দুইটা বিক্রিয়াই সেম। ইটিসির ফুল ফর্ম কি? ইটিসির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ক্লিয়ার একদম? এই জিনিসটা ক্লাস কথা নেওয়া ছিল ছোট। আচ্ছা থাক, এই জিনিসটা আসলে অনেক ঝামেলার, আমি 9-10 তো জীবনে বুঝি না। 9-10 কারণ টিচারের কাছেই পড়ে না, বুঝবো কোত্থেকে। HSC-তে গিয়ে এগুলো বসি যে NAD থেকে NADH2 অথবা NADP+ থেকে NADPH2 সেম কথা। এই বিক্রিয়ার নাম কি? এখানে কি হয়? বিজারণ হয়। কি গ্রহণ করি আমরা? দুইটা হাইড্রোজেন এবং দুইটা ইলেকট্রন। উদাহরণ কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটালকোএসিস বা পাইরুভিক অ্যাসিডের যেখানে জারণ হয়, অথবা ক্রেবস সাইকেল। সালোক সংশ্লেষণে সেটা হচ্ছে কি আলোক পর্যায়।
আর উল্টাটা ঘটে কখন, সেটাকে আমরা বলি জারণ। কি ত্যাগ করে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে। উদাহরণ কি? শ্বসন হচ্ছে যে ইটিসি পাইরুভিক অ্যাসিডের বিজারণ। আর সালোক সংশ্লেষণের হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে অথবা অন্ধকার পর্যায়ে। বা কেউ দুইটা জিনিস মনে করিস না, এটাকে অথবা লিখতেছি ভাই, এটা অথবা এটা অথবা অন্ধকার পর্যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আর কোশ্চেন, এখান থেকে কি কোশ্চেন করব দেখি, বল। আমি লাস্ট কোশ্চেন করতেছি, সেটা হচ্ছে এফএডি এর ক্ষেত্রে কি হবে। এগুলো তোদের বাড়ির কাছে, এটা একদম বাড়ির কাছ দিয়ে রাখতেছি আমি। আচ্ছা না, এফএডি কঠিন হয়ে যাবে তোদের জন্য, তা বাদ দিলাম। কিন্তু এখান থেকে প্রশ্ন করলাম, সেটা হচ্ছে যে যদি তোকে কেউ এসে জিজ্ঞেস করে NADPH2টা কি, দেখি কেউ আনসার দিতে পারোস কিনা। NADPH2 আনসার দিতে পারোস কিনা? বই বললে আনসার দিতে পারবি, যারা মুখস্থ করছিস বই, ওরও আনসার দিতে পারবি। পুরো ফর্ম বলবো নাকি কি? না, মানে জিজ্ঞেস করলে বলছো যে এটা কি জিনিস, তাহলে তুই কি আনসার দিবি? ফুল ফর্ম না, বলবি হচ্ছে যে এটা হচ্ছে NAD এর বিজারিত রূপ, তাহলে বলবি বিজারিত NAD, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে এটা কি, এটা তো এটাই বলে যে এটা একটা নিউক্লিওটাইড, তাহলে আমরা কি বুঝলাম? NADPH2 অথবা NADH2, এটা কি? বিজারিত NAD অথবা NADP+। একদম এর চেয়ে ভালো আনসার দিতে পারবে না। সেটা কি, যদি কেউ জিজ্ঞেস করে NADPH2টা কি, সহজ বাংলায় আনসার দিবি এটা একটা বিজারিত NAD অথবা বিজারিত NAD+। অনেক জটিল জিনিস পড়ে ফেলছস, এগুলো অনেক বেশি জানে ফেলছস। এখন আসে আমরা শ্বসনের, শেষ করছি না এটা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বাকি ছিল, শ্বসনের প্রভাবগুলো। আচ্ছা, ইথাইল অ্যালকোহলের অন্য নাম, ভিন্ন নাম ইথানল। সেম, এটা জৈব রসায়ন পড়লে জানা হবা। এটা হচ্ছে কি, অ্যালকোহলের শ্রেণী বিভাগ করলে 2 নাম্বার অ্যালকোহল, প্রথম নাম্বার অ্যালকোহল বাদ দিয়ে 2 নাম্বার অ্যালকোহলের নাম হচ্ছে ইথানল। তো ইথাইল অ্যালকোহল অথবা ইথানল একই কথা, দুটোটা একই কথা, তাদের সংকেত ভিন্ন। তাহলে হচ্ছে যে এখন প্রশ্ন এখানে বললাম যে বলো গ্লাইকোলাইসিসের যে 2টা NADH2 এগুলো কই গেল? আনসার হচ্ছে কি, পাইরুভিক অ্যাসিডের যখন কি ঘটছে, বিজারণ ঘটছে, তখন এগুলো ইউজ হয়ে গেছে। ক্লিয়ার? এই জন্য আমার দিন শেষে উৎপন্ন হলো 2টা ATP, কারণ আমরা জানি গ্লাইকোলাইসিসে 2টা ATP 2টা NADH উৎপন্ন হয়েছে। এই NADH2টা আবার ইউজ হয়ে গেছে, তো আলটিমেটলি আমার নিট ফলাফল হচ্ছে 2টা ATP। শেষ। এরপর আসি হচ্ছে আমরা প্রভাবগুলো করেই সাজেশনটা বলে শেষ করে দিব। সেটা কি, প্রভাবগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার জন্য পড়ানো গুরুত্বপূর্ণ না, কিন্তু তোদের জন্য পড়তে হবে। এগুলো হচ্ছে থিওরিটি, কি বলে, গল্প লিখা, বসে পরীক্ষার হলে গল্প লিখা। প্রভাব কি, মানে প্রভাব বলতে বোঝায় যে জিনিসগুলো শ্বসন প্রক্রিয়াকে বৃদ্ধি করে, কমায়, বাড়ায়, এটা। তাহলে বাহ্যিক কিছু প্রভাবক আছে, যেটা হচ্ছে উদ্ভিদের বা আমাদের কোষের বাইরে, যেমন তাপমাত্রা বাড়লে শ্বসন বাড়বে, তাপমাত্রা কমলে শ্বসন কমবে, কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। এখন কেন নির্দিষ্ট লিমিটে যায়? কারণ এগুলো হচ্ছে যে যখন তাপমাত্রা, আমি বলি, যখন আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা মুরগিকে রান্না করব, মুরগির কিছু কি আস্ত থাকবে? ধরে এটাকে 200 করে দিলাম, মুরগি কি আস্ত কোনো কিছু থাকবে? নাকি মুরগি একদম কি বলে গলে যাবে, একদম গলে যাবে? তেমনি যখন তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা থাকে, তখন আমরা জানি শ্বসনে এনজাইম ইউজ হয়। শ্বসনে কি ইউজ হয়? এনজাইম ইউজ হয়। তো যখন তাপমাত্রা বাড়ে, এই এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। যদি এনজাইম নষ্ট হয়ে যায়, তাহলে শ্বসন আর ঘটবে না। তাহলে তোমরা লিখতে পারো যে তাপমাত্রা বৃদ্ধি বা কম গেলে এনজাইমের কার্যকারিতা কমে যায়, এই জন্য শ্বসন ভালো ঘটে না। এখন শ্বসন, মুরগির ডাল এটা করতে হবে আর কি। তাহলে 0 থেকে আমাদের হায়ার লেভেলের বইয়ে লেখা আছে যে 0 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত শ্বসন ভালো মানে ঘটে, কিন্তু অপটিমাম বা উত্তম কোনটা? উত্তম হচ্ছে 20 থেকে 45। তোদের বইয়ে শুধুমাত্র 20 থেকে 45-এর কথা লেখা আছে যে এখানে উত্তম, বাট এর থেকে বাড়লে কমলে শ্বসন আস্তে আস্তে কমতে থাকে। অক্সিজেন, আমরা জানি সবার শ্বসনে অক্সিজেন মাস্ট লাগবে, কারণ এটা ছাড়া কাজ হবে না, তাহলে অক্সিজেন মাস্ট প্রয়োজন। তারপরে পানি। আবার কথা, আমরা যে মুরগি রান্না করবো, মুরগি না পৃথিবীর যত কিছু রান্না করি,
একটা জিনিস প্রায় লাগবে, সেটা হচ্ছে পানি। ঠিক তেমনি আমাদের শরীরে যত এনজাইম আছে এগুলো কাজ করতে গেলে পানি লাগবে। তো পানি ছাড়া এনজাইম কাজ করবে না, এনজাইম কাজ না করলে কোনো শোষণ হবে না। আর একটা জিনিস আলো, কিরে এটা আচ্ছা বাহ্যিক প্রভাব। আলোর কোনো সরাসরি প্রয়োজন নেই, মানে তুমি কোথাও দেখছো যে শ্বসনে আলো লাগতেছে না, কিন্তু আলো দিনের বেলা কি হয়, পত্ররন্ধ্রগুলো যখন খোলা থাকে তখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের গ্রহণ এবং ত্যাগ এই জিনিসটা ভালো ঘটে। তো যদি অক্সিজেন এবং বলতে পারো পরোক্ষভাবে আলোর ভূমিকা আছে, পরোক্ষ জিনিসটা শব্দটা ইউজ করতে পারে এখানে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব শ্বসনের এটাকে বলা হয় ব্যস্ত অনুপাতিক চিহ্ন। তোদের একটা নতুন এগুলো তো আছে বইয়ে, জাস্ট আমি এগুলো শিখাচ্ছি যাতে শিখতে পারস। এভাবে লিখা নাই ব্যস্ত অনুপাতিক, এরকম কোনো জিনিস থাকলে সেটাকে বলা হয় ব্যস্ত অনুপাতিক, যখন এরকম ভগ্নাংশ থাকে আর এদিকেও পূর্ণসংখ্যা তখন তাকে বলে সমানুপাতিক। তো ব্যস্ত অনুপাতিক বলতে বোঝায় কি, এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে, উল্টা একটা বাড়লে একটা কমবে, একটা বাড়লে আর একটা কমবে, এরকম। যদি আমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পায়, আমরা জানি শ্বসনে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো যত বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে শ্বসনের তো তখন দরকার নেই, তখন অক্সিজেনের অভাব দেখা দিবে, কারণ বেশি কার্বন ডাইঅক্সাইড আমি ইউজ করে ফেলতেছি। যত বেশি কার্বন ডাইঅক্সাইড ইউজ করবে পরিবেশে হচ্ছে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে পরিবেশে অক্সিজেনের ডিমান্ড দেখা দিলে আমাকে কি করতে হবে, শ্বসনটা আস্তে আস্তে কমাই ফেলতে হবে। এই জন্য বলছে যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়লে শ্বসন কমবে, আর শ্বসন অথবা উল্টাটা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমলে শ্বসন বাড়বে। তাহলে অন্যভাবে বলতে পারো অক্সিজেন, তাহলে আমি এখানে না লিখি অক্সিজেনটা এখানে লিখি, সেটা হচ্ছে অক্সিজেনের ঘনত্ব কি হবে, সমানুপাতিক। এটা হবে হচ্ছে সমানুপাতিক। কেন, অক্সিজেন যত বাড়বে শোষণ তত বেশি হবে, অক্সিজেন যত কমবে শোষণ তত কম হবে, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উল্টাটা। এখন আসে অভ্যন্তরীণ প্রভাব কোষের ভিতরে। দেখ আমি শ্বসনে কি করি, আমি শ্বসনে হচ্ছে যে গ্লুকোজ বা শ্বসনিক বস্তু যেগুলো, এগুলোকে ভেঙে আমরা এটিপি উৎপন্ন করি। এখন ধর আমার খাদ্যটাই নাই, তাহলে কি শ্বসন হবে না, এই জন্য খাদ্যদ্রব্য লাগবে। তারপর বললাম কি, এনজাইম বা উৎসেচক। তোদের বইয়ে এনজাইম কথাটা লিখছে উৎসেচক, দুটোটা সেম কথা, এটা ইয়াতো আছে 5 চ্যাপ্টার 2nd চ্যাপ্টারের কথাটা আছে উৎসেচক। এনজাইম বা উৎসেচক একই কথা, একটা ইংরেজি শব্দ একটা বাংলা শব্দ। এটা এনজাইমটা ইংরেজি, এটা হচ্ছে বাংলা। তো আমি বলছি কি, এনজাইম শ্বসন বিক্রিয়া প্রয়োজন, যেহেতু শ্বসন বিক্রিয়া এনজাইম প্রয়োজন, এনজাইম যদি কমে যায় শ্বসন কমে যাবে, বাড়লে শ্বসন বাড়বে। এরপর আসি কোষের বয়স। ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে, তাই শ্বসন হার বেশি। প্রশ্ন হলো যে ভাজক কোষে প্রোটোপ্লাজম জিনিসটা কি, আর শ্বসন এখানে প্রোটোপ্লাজম কি, ভাজক কোষ কি। তোরা যারা 1st 2nd চ্যাপ্টার পড়ছো, যারা পড়ছোস আর কি নিজে নিয়ে, তারা হয়তো জানোস ভাজক কোষ কি, কিন্তু এখানে তো আমাদের আয়ান ভাই পড়ে নেই। যদি বন্ধে বাসায় গিয়ে ক্লাস নিই, এটা নিব হচ্ছে এগুলোর উপরে, যদি নিই যে ভাজক কোষ, এটা পারো না। আচ্ছা, যে কোষ বিভাজিত হইতে পারে তাকে বলে হয় ভাজক, সোজা বাংলায় সেটা। মানে আমাদের হাত যদি কেটে যায়, তার আমার এখানে কোনো একটা জায়গা হাতের একটা ছোট অংশ কেটে গেছে, এটা নিজে আবার বিভাজন হয়ে ঠিক হয়ে যায় না, তো এইগুলোকে বলা হয় বিভাজিত কোষ বা ভাজক কোষ। ভাজক কোষে প্রোটোপ্লাজম তো পারার কথা, প্রোটোপ্লাজম পারবা। কোষে সাইটোপ্লাজম প্লাস তার বাইরে যে কোষ ঝিল্লি থাকে, এটাকে একসাথে বলে প্রোটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাজম বলতে যদি আমি বলি, সেটা হচ্ছে কোষ ঝিল্লি, অথবা কোষ ঝিল্লি প্লাস সাইটোপ্লাজম, এই দুইটাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। কোষ আরেকটা যেন কি, কোষ প্রাচীর না আবার। তাহলে আমরা আবার বলি সেটা কি, খাদ্যদ্রব্য গেল, উৎসেচক গেল, কোষের বয়স নিয়ে। ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে, তাই শোষণ। এখন ভাজক কোষ কোথায় বেশি থাকে, আনসার হচ্ছে অল্প বয়স্ক কোষে, কারণ সে নতুন যে তার সব কিছু সুন্দর আছে, তার সব কিছু বেশি থাকবে। যে বৃদ্ধ হয়ে গেছে, তার চামড়া শুকাই গেছে গা, তার শরীরের শক্তি সব কমে গেছে গা, মানে সে নেতিয়ে পড়ছে। কিন্তু যে একদম ছোট বাচ্চার দেখবি, ছোট বাচ্চার অসুখ বিসুখ, আচ্ছা এগুলো নিয়ে পরে
অসুখ বিসুখ কেমন হয় না। ছোটো বাচ্চা দেখবি অসুখ হয় কিন্তু সে তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু বৃদ্ধ দেখবি অসুখ হয় কিন্তু তাড়াতাড়ি ঠিক হইতে পারে না। কেন? বৃদ্ধের ক্ষেত্রে ইমিউনিটি ধ্বংস হয়ে গেছে, মানে প্রতিরক্ষা ব্যবস্থাটা কমে গেছে। ছোটো ছোটো কোষ যেগুলো অল্প বয়স্ক কোষ আছে এগুলোর প্রোটোপ্লাজম বেশি থাকে, কারণ সে মাত্রই সৃষ্টি হয়েছে, তার প্রোটোপ্লাজম বেশি। যেখানে প্রোটোপ্লাজম বেশি সেখানে হচ্ছে যে শ্বসন হার বেশি, কারণ সেখানে মাইটোকন্ড্রিয়া বেশি, সেখানে প্লাস্টিড বেশি, সেখানে ক্লোরোপ্লাস্ট বেশি, সব কিছু বেশি বেশি, সেজন্য শ্বসনও বেশি বেশি। অজৈব লবণ, অজৈব লবণটা এখানে ইনডিরেক্ট প্রভাব ফেলে না, সেটা হচ্ছে যে ওই যে অজৈব ফসফেট, যেমন আমরা বললাম অজৈব ফসফেট, এগুলো হচ্ছে ইনডিরেক্টলি প্রভাব পড়ে আর কি। অজৈব লবণ তোদের বই এত ডিটেলস নাই, শুধু কি অজৈব লবণের উপরে শ্বসন বিক্রি নির্ভর করে। আমরা বলছিলাম সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রাইট, তারপর NO2, অনেক কিছু, অ্যামোনিয়া, NH4OH, এগুলো সব এর মধ্যে যেগুলো লবণ, এই লবণগুলোর উপরে আমাদের শ্বসনটা নির্ভর করে। পুরো পরীক্ষার খাতায় শুধুমাত্র লিখবি হচ্ছে কি অজৈব লবণের উপরে শ্বসন বিক্রিয়া নির্ভর করে, শ্বসনের হার নির্ভর করে। কোষস্থ পানি, আমরা দুই ধরনের পানির কথা বলছি, একটা হচ্ছে পরিবেশের পানি আর একটা হচ্ছে কোষস্থ পানি। কেন পরিবেশের পানিটা কি? ধরো একটা গাছ, এই গাছটা মূলের মাধ্যমে, এটা হচ্ছে গাছ, মূলের মাধ্যমে পানিগুলো শোষণ করবে। তো পরিবেশে যত পানির অভাব কম হবে, গাছ তত পানি কম পাবে, যত পানি কম পাবে তত শ্বসন কম হবে। আবার সেম কথা যদি কোষের ভেতরেই পানি না থাকে তাহলে এনজাইম কাজ করতে পারবে না, শ্বসনও ঘটবে না। আমাদের এখানেই শ্বসনের ইয়াটা শেষ। শ্বসনের গুরুত্ব কি এটা বাংলা পরে, এখানে যে আমাদের যত রকম কাজ করতে হয় সব কিছু করার জন্য আমাদের কি প্রয়োজন? শক্তি প্রয়োজন, এবং এই শক্তিটা আমরা শ্বসনে ইউজ করি। এখানে একটা কথা লিখছে হচ্ছে ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। আচ্ছা, এটা কি? কিছু কিছু ব্যাকটেরিয়ার অনেক শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে মাস্ট অক্সিজেন লাগবে, কারো হচ্ছে মাস্ট অক্সিজেন থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। আবার কারো হচ্ছে যে অক্সিজেন ছাড়া, অক্সিজেন থাকলেই মারা যাবে। একটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে অক্সিজেন পাইলেই মারা যাবে। এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় কি? অবাধ শোষণ। এই প্রক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যালকোহল তৈরি হয়, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। যেমন মদ বিক্রি করে না, এগুলো তৈরি করা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে, কারণ ব্যাকটেরিয়া কাজ করে, এর উপর কাজ করে মদগুলো তৈরি করে। এটাকে বলে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে এই প্রক্রিয়া দই, পনির ইত্যাদি উৎপাদিত হয়। এগুলো MCQর জন্য পড়া। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে, ফার্মেন্টেশন মানে হচ্ছে পচাই ফেলা, সোজা কথা পচাই ফেলা, গাজন বলে। ফার্মেন্টেশনের বাংলা হচ্ছে যে গাজন প্রক্রিয়া। গাজন মানে কি? অবাধ শোষণ। গাজন মানে কি? অবাধ শোষণ। কি হয় এখানে? ল্যাকটিক অ্যাসিড এই প্রক্রিয়ার মাধ্যমে দই, পনির ইত্যাদি উৎপন্ন। আমরা জানি কি দুধকে যদি আমরা বাইরে খোলা অবস্থায় রেখে দিই 1 দিন বা 1.5 দিন, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া ওইটার উপরে কাজ করে কিসে পরিণত করে ফেলে? দইয়ে পরিণত করে। রুটি তৈরিতে এই প্রক্রিয়া ব্যবহার করে। রুটি তৈরিতে কেমনে ব্যবহার করা হয়? রুটি তৈরিতে ধরো যাদের হচ্ছে যে সৌভাগ্য হয়েছে যে আমরা যে রুটি খাই, আমরা নান রুটি খাই, নান রুটি তো এখানে সবাই চিনস। আর আমরা চিটাঙ্গা ভাষায় বলি না রুটি বা না রুটি, নান রুটি। এগুলো যখন দোকানে বানায় তারা কি করে? ধরো সকালবেলা না রুটিগুলো বানাবে বা নান রুটিগুলো বানাবে, ওরা তার আগের দিন বিকালবেলা হচ্ছে ময়দাগুলো মেখে এর মধ্যে একটা জিনিস দিয়ে দেয়, এটা হচ্ছে ইস্ট। কি দিয়ে দেয়? ইস্ট দিয়ে দেয়। এই ইস্টের ক্ষেত্রে কি হয়? ইস্টের ক্ষেত্রে হচ্ছে যে অবাধ শোষণ। ইস্টের ক্ষেত্রে কি উৎপন্ন হয়? অবাধ শোষণ। তো এখানে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হয়, এটা হচ্ছে যে এই ময়দাটাকে ফুলিয়ে দেয়, এরকম করে ফুলাই দেয়। তারপরে এটা হচ্ছে যখন এগুলোকে ফুলাই দেয় এটা অনেক বেশি উঁচু হয়ে যায়। এটা আরেকটা বড় এক্সাম্পল কি? আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে যে আমরা যে পাউরুটি খাই, না? পাউরুটিগুলো দেখবে এরকম কি মাঝখানে ছিদ্র। এগুলো কেন হয়? কারণ এদিক দিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডগুলো বাতাস না, এগুলো বের হওয়ার সময় এদিকে ফুটো করে বের হয়। এই জন্য দেখবি পাউরুটিগুলো এরকম ফোটা। কেন? এদিক দিয়ে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডগুলো বের হয়েছে। কেন? যখন এই পাউরুটির ময়দাগুলো রাখছে তখন তার মধ্যে কি ঢুকাই দিছে? ইস্ট ঢুকাই দিছে। এই ইস্টটা হচ্ছে যে রাতের বেলা ফার্মেন্টেশন হয়েছে, অবাধ শোষণ হয়েছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, এগুলো এই ফাঁকে বের হয়ে গেছে। তখন আমরা এগুলোকে দেখি হচ্ছে মৌমাছির জালির মতো। চাইলে তোরা ইস্ট দোকানে পাওয়া যায়, এনে ময়দাতে রেখে দেখতে পারোস। আর যাদের বাসায় হচ্ছে যে তালের পিঠা বানানোর সময় অনেকে ইউজ করে, যেমন আমার আম্মু ইউজ করে তালের পিঠা বানানোর সময় ইস্টটা, তখন হচ্ছে তালের পিঠাগুলো হচ্ছে এরকম পাউরুটির মতো ফাফা হয়।
এই যেখানে লিখছে গ্যাসের চাপে রুটি ফুলে গিয়ে ভেতরে ফাঁপা হয়। তাহলে আমাদের একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে কি অবাত শ্বসন কোথায় ঘটে, কোথায় কোথায় অবাত শ্বসন ঘটে এসব বাদ গেছে। অবাত শ্বসন ঘটে হচ্ছে ব্যাকটেরিয়া এবং ইস্ট, বলেই ফেলছি তাহলে এটা তো শেষ। কিছু কিছু অণুজীব যেমন ব্যাকটেরিয়া এবং ইস্টে, তাহলে আমরা ওইখানে লিখে ফেলি ব্যাকটেরিয়া এবং ইস্টে অবাত শ্বসন ঘটে, অবাত শ্বসন ঘটে ব্যাকটেরিয়া এবং ইস্টে। ব্যাকটেরিয়া ইস্ট। শেষ আমাদের অধ্যায়টা। আমরা হচ্ছে এখন ককের জন্য কিছু প্রশ্ন লিখে দিছি, এগুলো তো যাদের গাইড আছে গাইড থেকে পড়তে পারোস, বা আমি বলার সময় অনেকবার ব্যাখ্যা করছি। যেমন এই যে এই জিনিসটা ফটোলাইসিস জিনিসটা লেখার সময় আমার শব্দটা লিখে দিবি আমি। ফটো মানে হচ্ছে ফোটন, লাইসিস মানে ভাঙা, তাহলে ফটোলাইসিস মানে কোনো কিছু ভাঙা। ফটোলাইসিস বলতে বোঝায় আলোর সাহায্যে পানিকে ভাঙা। জীবনী শক্তি কি, শ্বসনিক বস্তু কি বলছি, যে বস্তু না, এগুলো হচ্ছে গাইডে আছে, সবাই পড়ে নিবে আর কি। আর আমি যদি সৃজনশীল ক্লাস নিই তখন হচ্ছে এরকম আনসারের পিডিএফ দিয়ে দিব। ফসফোরিলেশন কি, জৈব মুদ্রা কি, পাইরুভেক অ্যাসিডের সংকেত কি, কিছুক্ষণ আগেই বলছিলাম। সালোক সংশ্লেষণ কি, এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য সাজেশন। তারপর হচ্ছে অনুধাবনের জন্য এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়। নটো গাছ হচ্ছে কোনটা, যেটা C4, এটা কেন C4 বলে এলো তোরা জানো সেটাকে C4 বলে, কিন্তু সাজাই লিখতে পারছ না। লিখবি কীভাবে দেখ, প্রথমত আসে হচ্ছে আমাকে একটা জিনিস বলছে C4, তাহলে তোকে আগে ব্যাখ্যা করতে হবে আসলে স্যারকে যে C4টা কি। তোরা আগে ব্যাখ্যা করা শুরু করবি। C4 বলতে বোঝায় যেসব উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন বিজারণের পথ বা কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরির ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বন বিশিষ্ট অক্সালোক অ্যাসিড উৎপন্ন হয়, তাকে বলা হয় C4। যেহেতু নটো গাছেও সেম প্রক্রিয়া বা সেম প্রসেস ফলো করে, এই জন্য এটাকেও C4 বলে। একই প্রশ্ন দেখ এখানে লিখছে বুটাকে কেন C4 বলে। একই প্রথম কথা তোকে স্যারকে বুঝে দিতে হবে C4 কারা, C4 কী জিনিস সেটা বুঝে দিতে হবে হচ্ছে C4 এর সংজ্ঞা থেকে। এরপর বললে ভুট্টার ক্ষেত্রেও সেম সংজ্ঞাটা আবার লিখে দিবি, ভুট্টার ক্ষেত্রেও এটা ঘটে, এই জন্য এটাকে C4 বলে। এত কিছু তো বড় বড় করে আনসার দেওয়ার দরকার নেই, টু দ্য পয়েন্ট আনসার দিবি, স্যার নাম্বার দিয়ে দিবে। একসাথে স্যার একটা খাতা কাটে না, প্রায় 20 একসাথে বললে উনি স্যারের 35 টাকা। আমি তো খাতা কাটা দেখছি স্যারের দেখছে নাম্বার দিয়ে চলে যাচ্ছে, দেখছে নাম্বার দিয়ে। কেন এর জিনিসটা অনেকে বলে না, যে আমি বলি যে ভালো স্কুল ম্যাটার করে, SSC বা HSC বা যেখানেই যাক ভালো স্কুল কলেজ ম্যাটার করে। কেন ধর তুই একটু ভালো স্কুল থেকে পরীক্ষা দিছিস, তোর 100 জন পরীক্ষার মধ্যে 80 জনই ভালো স্টুডেন্ট। এগুলো SW যারা SW হিসেবে নিবি তারা SW হিসেবে আমাকে চাইলে ফেসবুকে পোস্ট করতে পারোস। অনেকেই দেয়, অনেকেই আমাকে পার্সোনালি দেয়, এখন দেখা যাক কারা দেয় আজকে। এগুলো গাইডে আছে, গাইড থেকে কি শিখে আমাকে আনসার লিখে দিতে পারোস। তবে সবাইকে অনুরোধ করব, এই যে শ্বসনের যে বাক্সটা আছে ওইটা একটু সুন্দর করে এই শ্বসনের বাক্সটা এঁকে চাইলে ফেসবুকে পোস্ট করতে পারোস। এটা হচ্ছে মুখস্থ হয়ে যাবে, এবং এটা আঁকবি হচ্ছে একটা সুন্দর করে খাতায় আঁকার পরে নিজের টেবিলের সামনে বা যেখানে পড়াশোনা করস ওইখানে সামনে কোথাও লাগাই দিবি। কোনটা ভাইয়া? এই যে শ্বসনের একটা চার্ট আছে, যে ওইটা চার্টটা, এই চার্টটা সুন্দর করে, কারণ মুখস্থ থাকবে, এবার দেখে দেখে না, একবার প্র্যাকটিস করবি, দেখে দেখে প্র্যাকটিস করে তারপর সুন্দর করে এরকম একদম স্কেল দিয়ে সুন্দর করে ডিজাইন, মেয়েরা তো ভালো ডিজাইনই করতে পারে, ডিজাইন করে নিজের টেবিলের সামনে রাখবি। যখনই পড়তে বসবি দেখতেছিস এটা মুখস্থ, এটা মাস্ট আসবে পরীক্ষায়। যদি কখনো ভাগ্য ভালো হয়, তাহলে তো ভালো, যে লিখছো তার জন্য হচ্ছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই কোশ্চেনটা আমার এখানে আছে, এই যে গ্লাইকোলাইসিসের ধাপ শ্বসনের চারটা, এই যে 1 নাম্বার সাজেশন। C3 এবং C4 এর সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলো সব গাইডে আছে। C4 এর বৈসাদৃশ্য কি, সাদৃশ্য কি, ওখানে কি তৈরি হয়, কি উৎপন্ন হয়, এটা কোন পর্যায়ে, কি পর্যায়ে। আর আমি আমারটা দিনে কেন C4 C3 আমারটা দিনে হচ্ছে যে এটা অনেক বেশি বড়, এখন তোরা বুঝবি না, মানে HSC যে পড়াটা আছে এটা বুঝবি না। আর আমি যখন সিকিউর উপর ক্লাস নিব তখন যদি ওখানে কোনো এক্সট্রা পয়েন্ট থাকে, যে ওরা লিখার জন্য অনেক এক্সট্রা পয়েন্ট ঢুকাই দিচ্ছে, তাহলে বলে দিব যে এটা কেন। এটা আপাতত তোদের কাজ হচ্ছে বইটা ভালো করে পড়া। তোদের সিকিউ প্রিপারেশন নেওয়ার জন্য তো আলাদা টাইম পাবি, এটা হচ্ছে পরীক্ষার আগে। এখন হচ্ছে যে বইটা ভালো করে তো একদম অটোপসি করে ফেলা, মানে আমরা যে অটোপসি বলতে বোঝাই হচ্ছে যে
মেডিকেলের বাসায় একটা মানুষ মারা গেলে কেটে ওনার শরীরের ভিতরে। আর একটা কথা বলি, এটা হচ্ছে মানে সময় বেশি নিচ্ছে আর কি, কেউ জীবনে কেউ কখনো কখনো সুইসাইডের প্ল্যান মাথায় আনবে না। কেন আনবে না ভাই? এটা খারাপ জিনিস না। সুইসাইড করলে কি করে জানোস? আমি তোকে এখন আওয়াজ দিচ্ছি, আওয়াজ শুনছস না? এর থেকে জঘন্যভাবে তোর বডির মাথাটা ভাঙে, এর থেকে জঘন্যভাবে একটা লোহার হাতুড়ি দিয়ে ভাঙে। যে সরাসরি দেখছি, আমরা জানি। ইভেন একটা ছোট্ট বাচ্চা, হয়তো তার বয়স হবে 6, এর মাথাটাও এইভাবে ভাঙছে। মানে কোনো মানে একটা বডিকে যে মানুষকে 5, আমার সব পরীক্ষায় 5 পয়েন্ট, কোনোভাবেই মানে কোনো দিনে সুইসাইডের চিন্তা করবি না, যেভাবেই হোক কোনো দিনই। এটা ধর্মীয়ভাবে একটা কথা, এটা তো মানলাম। যদি বাস্তবে কখনো দেখতি মানে বিহেস হয়ে যেত, এরা নিজেরাই মানে এখানে আর থাকতে পারতে না। আমি মনে করি আমি অনেক একটা আমি যেহেতু গ্রামে থাকছি, এগুলো অনেক বন জঙ্গল ঘুরে ঘুরে আমার একটু সাহস আছে, কিন্তু আমি ওই জিনিসটা দেখতে পারিনি। আমার ওই জিনিসটা দেখে ভয় লাগছে যে আমি চলে আসছি, আমি এখানে দাঁড়াইতে পারি না। আমার এতটুকু সাহস থাকলে আমি এখানে দাঁড়াইতে পারি না। একটা ছোটো বাচ্চাকে সিলাই করতেছে, তার পুরা বডিটা কেউ কখনো আমাকে কেউ জানে একজন বলছিল, একটা মেয়ে চিটাগাঙেরই, স্যার আমার সুইসাইড করতে মানে মাইন্ড আসছে। এগুলো ছুটের বয়সগুলো এখন এরকমই, যে এগুলো মনে হবে ভাই বাস্তবতা অনেক ভিন্ন, এগুলো দেখলে থাকতে পারবি না। আমার এদিন মনে ছিল না যে ঘটনাটা হচ্ছে যে মানে এটা তো ঘটনা বলতে আমাদের মেডিকেলে পড়াশোনা করে আমাদের তো প্রতিদিনই বিভিন্ন পুলিশ কেস আছে। পুলিশ কেস বলতে বোঝায় যে যেমন কেউ বাচ্চা পানিতে ডুবে মারা গেছে, এখন ডুবে মারা যেতে পারে, কেউ ইচ্ছা করে মারতে পারে, বা কেউ গুলি খাইছে, কেউ হয়তো কাউকে মেরে ফেলছে। তো এগুলো কখনো অটোপসি বলতে বোঝায় পোস্টমর্টম ছাড়া কখনো ছাড়বে না, এটা পুলিশ কেস বলে। এগুলো সব আমাদের মেডিকেলে আসবে, প্রতিদিনই প্রায় 2-3টা করে পোস্টমর্টম হয়। তো যাদের আমাদের ফার্স্ট ইয়ারে দেখতে হয় না, থার্ড ইয়ার এখন আমাদের দেখতে হয়। আমরা যদি চাই প্রতিদিনই দেখতে পারি। তো প্রতিদিন তো আসলে দেখার মতো মন মানসিকতা আমাদের নাই। তো একদিন দেখে আর দেওয়ার ইচ্ছা থাকে না, কিন্তু দেখতে হয়, প্রায় 6-7টা দেখতে হয়। থার্ড ইয়ার এগুলো দেখাই, মেডিকেলের থার্ড ইয়ারের দিকে। এমনি নর্মালি ফার্স্ট ইয়ারের দিকে আমরা হিউম্যান বডির উপর পড়াশোনা করছি, ওটা ছিল ফরমালিন দেওয়া, এটার বডির উপরে ফরমালিন দেওয়া ছিল, আমরা এটার উপর পড়াশোনা করছি, এটার বিভিন্ন জিনিস দেখছি, মাসেল দেখা হচ্ছে, শুরু করে হাড্ডি সব দেখছি। বাট ওটা কষ্ট লাগে না, কারণ এখন একটা ভাইয়া 2 বছর আপনি বললে তো কমপ্লিট না আমার। হ্যাঁ না, আমাদের আরো কয় বছর, আর 2.5 বছর আছে না, 2.5 বছর, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, 3.5 বছর আছে আরো টোটাল, আরো 4.5 বছর ধরো ইন্টার্নে সহ। আচ্ছা ওইদিকে পরে একদিন গল্প মেডিকেল নিয়ে আপনি তোমাদের এটা একটা উপদেশ দিলাম আর কি, কোনো এই দিকে যাওয়ার সাহস করবে না ভাই। আপনি না, আমি থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে না, আমি থার্ড ইয়ারে, আগে পাশ করি ফাইনাল ইয়ার। এগুলো হচ্ছে কে কোন দিকে যাবে এটা তার পুরা MBBS শেষ করার পর বলতে পারবো, যে কারণ আমি এখনও সব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি নাই। আমি এখনও পড়তেছি, আমি এখন সার্জারি ওয়ার্ডে যাচ্ছি, তো সার্জারি দেখতেছি। কিছুদিন পর আমি মেডিসিন ওয়ার্ডে যাব, তখন মেডিসিন দেখবো। তার আগে কিছুদিন আগে আমি পেডিয়াট্রিক্স অর্থাৎ বাচ্চাদের যে ওয়ার্ড, ওইগুলো করে আসছি। তো ওইগুলো দেখে আসছে। এর মধ্যে আমি যেটা আমার বেশি ভালো লাগে, বা আমার যেটা থেকে যেদিকে আমার মন টানে, অনেকের হচ্ছে যে সার্জারি ভালো লাগে, অনেকের হচ্ছে মেডিসিন ভালো লাগে। এটা তো ডিপেন্ড করে। সার্জারি ইন্টারেস্টিং আমার কাছেও লাগছে 2 দিন পরে, যখন সারাদিন দাঁড়ায় কাজ করতে হয়। এই জন্য হচ্ছে যে আমার পায়ে সমস্যা, এই কারণে এদিকে যাওয়ার সম্ভাবনা এখনও কম। আপাতত মেডিসিনের দিকে ইচ্ছা আছে। আচ্ছা এগুলো পরে। আজকের ক্লাস বুঝছস, এখানে কোনো কোশ্চেন আছে? দোয়া করবি জাস্ট, এতটুকুই যে দোয়া। আমি একটা জিনিস বিশ্বাস করি, দোয়া দোয়া দোয়া। আর একটা জিনিস, সেটা হচ্ছে মা বাবা। যে কোনো কিছু, যে কোনো বিপদ পড়ছস, যে কোনো কিছু, আগে যাবি মা বাবার কাছে। এগুলো নিয়ে গল্প হবে, কীভাবে মা বাবার দোয়া কাজে লাগে, তারপর হচ্ছে আমি কি প্রমাণ পাইছি, কেমনে পাইছি, এগুলো পরে বলবো। আজকে অলরেডি 10:40। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বন্ধের মধ্যে কোনো একদিন, হ্যাঁ আমার আছে তো, কেন আছে নাকি, আমার আব্বু আম্মু আছে কোনো, বন্ধের মধ্যে কোনো একদিন তোদের সাথে এগুলো নিয়ে আড্ডা হবে। আপাতত আজকে এতটুকুই। সবাই হচ্ছে যে ভালো থাকবি, ঈদে ভালো মতো পড়াশোনা করবি। কে কে পড়াশোনা করবি ঈদে দেখি শুনি? এতটুকু কেন? ঈদে কি, ঈদ তো বন্ধের জন্য, পড়াশোনার জন্য আমাদের জন্য, ঈদ বন্ধের জন্য না।
আল্লাহ, জি ভাইয়া 1 তারিখ থেকে পরীক্ষা শুরু। 1 তারিখ থেকে আরো কয়দিন? ও আদিত্য বলে ঈদ মুবারক ভাইয়া, ঈদ মুবারক আফসানা। আমাদের 24 তারিখ। আচ্ছা, ক্লাস 9 এর 24 তারিখ। ক্লাস 9 এর গ্রুপে তো আমি আমাদের বলছি 24 তারিখ ভাইয়া। প্রায় সবারই 24 আমাদেরও তারিখ। 24 তারিখ। সরকার কি সবারই 24 তারিখ? 24 তারিখ। পার্ক আফনান, আদিত্য আমাদের 24। অগ্রিম ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক। সালামি টালামি কেউ চাইস না ভাই, আমি এখন স্টুডেন্ট মানুষ। কিরে সেপ্টেম্বরে কেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই জীবনে শক্তি শেষ করলাম। পরে কোনো একদিন সিকিউ এমসিকিউ নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে ঈদ মুবারক। আপনাকে ঈদ মোবারক।